শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা ইতিমধ্যেই স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন অধ্যায় 5 এর অনেকগুলো অংশ নিয়ে কথা বলেছি। প্রথমত আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের একটা বড় অংশই আলোচনা করেছিলাম এবং যেটা আপনাদের সেকেন্ড কুইজ পরীক্ষাতেও থাকবে। এবং মধ্যমেয়াদী অর্থায়ন থেকেও আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি এবং আমরা মজুত পণ্য সংরক্ষণ বা মজুত পণ্যটা কিভাবে আমরা সংরক্ষণ বা কতটুকুন থাকতে হবে সেটার অংশ গত ক্লাস পর্যন্ত আলোচনা হয়েছে। এবং গত ক্লাস থেকে আমরা নগদ পার্টটা নিয়ে কথা শুরু করেছিলাম, নগদ ব্যবস্থাপনা, তারপর নগদ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি, নগদ রূপান্তর চক্র, তারপর নগদ আবর্তন, এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। তো আজকে আমি আলোচনা শুরু করব ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ধারণ। নগদেরই একটা পার্ট, এখানে আমরা কিছু কথা বলবো। তারপর নগদ ব্যবস্থাপনার কৌশল সমূহ, আমরা কিভাবে নগদ ব্যবস্থাপনাটা ভালো মতো করতে পারি, এবং সর্বশেষ কাম্য নগদের নির্ণয়ের মডেল। অর্থাৎ আমরা কাম্য মজুদ নির্ণয় মডেল দেখেছিলাম, যেটাকে আমরা ইওকিউ বলছিলাম। তো এখানেও আমরা একটা কাম্য নগদ মডেল অথবা বলবো, যেটা আমরা মজুদ পণ্যের পার্টে আমরা মিতব্যয় ফরমায়েশ নাম দিয়েছিলাম। সেটাই এখানে আসলে ওইটাই এখানে নাম কাম্য নগদ নির্ণয়। তো আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা ন্যূনতম নগদ অর্থ পরিমাণ নির্ধারণে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি, যে আমার কতটুকু ন্যূনতম নগদ অর্থ থাকতে হবে। তো প্রথমেই হচ্ছে দুইটা পদ্ধতি ইউজ করে আমরা জানতে পারবো যে নগদ অর্থ ন্যূনতম রাখার উপায়। তো প্রথমটা হচ্ছে বিক্রয় শতকরা হার পদ্ধতি। এই যে বিক্রয় শতকরা হার পদ্ধতি, তো এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে আমরা আগামী বছর কি পরিমাণে বিক্রি হবে তার একটি শতকরা হারে আমরা ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ণয় করা যায়। অর্থাৎ আমি যদি একটা প্রেডিকশন করতে পারি যে আমার সামনের বছর কতটুকুন বিক্রি হবে, সেই প্রেডিকশনের উপরে বেস করে আমার নগদ অর্থ রাখতে হবে। যেমন যদি আমি একটা উদাহরণ এখানে দেখি, যে বাটা শু কোম্পানি, ওরা ধারণা করলো আগামী বছর ওদের বিক্রয় হবে 10 লাখ টাকার, অর্থাৎ 10 লাখ টাকার জিনিস তারা বিক্রি করতে পারবে, এবং কোম্পানি 12% নগদ অর্থ সংরক্ষণ করার পরিকল্পনা। অর্থাৎ প্রতিটা কোম্পানিরই একটা সার্টেন লিমিট পার্সেন্টেজ থাকবে, যে সে কতটুকুন অর্থ তার বিক্রয় থেকে তার প্রতিষ্ঠানে নগদ হিসাবে রাখবে। তো ওরা যেমন এখানে 12%, তার মানে 12% যদি হয় তাহলে কত টাকা রাখতে হবে? তো নগদ অর্থের পরিমাণ হবে 100 লাখ টাকা, 12%, 12 লাখ টাকা। তাহলে আমার কি হচ্ছে, যে 1 লাখ টাকা যদি আমার বিক্রি হয় এবং আমার 12% যদি আমার নগদ সংরক্ষণ করতে হয়, তাহলে আমার 1 লাখ টাকা গুণ 12% আমাকে 12 লাখ টাকা থাকতে হবে। তো আরেকটা আমরা যেটা পদ্ধতি ফলো করি সেটা হলো নগদ প্রবাহ বা বহির্প্রবাহ পদ্ধতি। বহির্প্রবাহ বলতে আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, যেগুলো আমার পকেট থেকে যে টাকা বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা বহির্প্রবাহ বলি। তো এই পদ্ধতিতে আগামী বছর বিভিন্ন খাতে যে পরিমাণের অর্থের প্রয়োজন হবে, অর্থাৎ আমার ব্যয় করতে হবে যে পরিমাণের অর্থ, সেটাই তা নির্ধারণ করতে হয়। প্রাক্কলিত মোট নগদ বহির্প্রবাহকে আমরা নগদ আবর্তন দ্বারা ভাগ করলে আমরা ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ণয় করতে পারি। তো এই সূত্রটা ইউজ হবে। অর্থাৎ আমার ধরেন দেখা গেল যে আমি সামনের বছর আমার টোটাল খরচ হইতে পারে সাপোজ 50 লাখ টাকা। তো এই 50 লাখ টাকা আমার নগদ বহির্প্রবাহ। এবং নগদ আবর্তন, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, যে নগদ আবর্তন বের করা, কিভাবে নগদ আবর্তন বের হয় এবং বছরে কতবার ওই চক্রটা ঘুরবে, দ্যাট ইজ নগদ আবর্তন। তো এইভাবে আমরা নগদ বহির্প্রবাহ পদ্ধতি ফলো করেও আমরা কত টাকা আমার ন্যূনতম রাখতে হবে বের করতে পারি। তো এখন যদি আমি একটা অঙ্ক দেখি, এবিসি কোম্পানি আগামী বছরে মোট 40 লাখ টাকার প্রয়োজন, নগদ আবর্তন 4 বার, ন্যূনতম নগদ অর্থের পরিমাণ নির্ণয় করো। তো একই সূত্র, আমাদের ন্যূনতম নগদ অর্থ বা পরিচালন নগদ অর্থ একই, মোট নগদ বহির্প্রবাহ ডিভাইডেড বাই নগদ আবর্তন, 40 লাখ ডিভাইডেড বাই নগদ আবর্তন 4। তো 4 দিয়ে ভাগ করলে আমার 10 লাখ টাকা। তাহলে আমার ন্যূনতম 10 লাখ টাকা আমার থাকতে হবে পরিচালন কার্যাবলী বা রেগুলার খরচগুলা মেটানোর
জন্য। এখানে অনেক ক্ষেত্রে প্রশ্নে নগদ আবর্তনটা দিয়ে দিবে না, তো সেক্ষেত্রে রূপান্তর চক্রটা দিয়ে দিবে। তো তখন আমরা ওই যে 360 দিয়ে রূপান্তর চক্রকে ভাগ করে আমরা নগদ আবর্তনটা বের করতে পারি। প্রথমে আমরা দ্রুত নগদ অর্থ আদায়, অর্থাৎ আমি যে বিক্রি করলাম, আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাধারণত বিক্রিগুলা ব্যবসায়িক যত বিক্রয় হয় ধারে হয়। তো আমি যার কাছে বিক্রি করলাম, আমার টার্গেট থাকতে হবে যত দ্রুত সম্ভব সেই টাকা বা তার থেকে নগদ টাকাটা আদায় করা। যত দ্রুত প্রাপ্য বিলের অর্থ আদায় করতে পারবে তত নগদ চক্রটা কম হবে, কারণ আমি যদি দ্রুত টাকা নেই তাহলে আমার ওই চক্রটা ঘুরবে কম এবং নগদ আবর্তনও বৃদ্ধি পাবে। ফলে কম পরিমাণে নগদ অর্থ সংরক্ষণ করতে হবে। তো আমার কি, যেহেতু আমি ধর আজকে বিক্রি করলাম, আমি 2 দিন পরে টাকা পাই দেবো, তাহলে আমার হাতেই কিন্তু টাকা থাকবে, বিক্রি করে কিছু টাকা আসতে থাকবে। চক্রটা কম ঘুরে তাহলে কিন্তু আমি অনর্থ কম রাখলেও হয়। দেন প্রদেয় বিলম্বে পরিশোধ, অর্থাৎ আমার কাছে যে টাকা পাবে, এখানে আবার আমি একটু উল্টা চিন্তা করবো যে আমি ডিলেতে টাকা দেওয়ার চেষ্টা করবো, যে ভাই ঠিক আছে 7 দিন পরে আবার আসলে তাকে একটু ঘুরাবো আর কি, যত সেসব কথায় ঘুরাইতে হবে তাকে। ব্যবসা প্রতিষ্ঠানে প্রদেয় বিলের টাকা বিলম্বে পরিশোধ করতে, আমি দ্রুত আদায় করব কিন্তু আমি দিব দেরি করে, মানে যাবো দেরি করে দিতে। তো আবার একই সাথে মাথায় রাখতে হবে সুনাম যাতে নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যে দূর এর কাছে বিক্রি করছে, এ তো টাকা দেয় অনেকদিন পর, তার মানে সুনামও নষ্ট করা যাবে না। তো ভালো রিলেশন মেনটেন করে তাকে দেরিতে পরিশোধে একটা করতে হবে। তো এতেও নগদ চক্র কমে যাবে এবং আবর্তন বেড়ে যাবে। দক্ষ মজুদ ব্যবস্থাপনা, যেটা আমরা এর আগের লেকচারগুলোতে ছিল, মজুদ পণ্য ব্যবস্থাপনা। তো যত কম সম্ভব আমরা কাঁচামাল উৎপাদিত পণ্য রূপান্তর করা এবং উৎপাদিত পণ্য দ্রুত বিক্রি করে মজুদ পণ্য ব্যবস্থাপনাটা দক্ষ করে তুলতে। মজুদ পণ্য রূপান্তরের সময় যত কম হবে নগদ চক্র তত কম হবে এবং নগদ আবর্তন বাড়বে। তো নগদ অর্থের প্রয়োজনও কমবে। তো আমার বেশি থাকতেছে না, আমি যা বানাই বেশিরভাগ সেল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার নগদ অর্থের প্রয়োজন লাগবে না, তো কারণ আমি বিক্রি করেই টাকা পাইতে পারবো। তো এই 3টা হচ্ছে আমাদের কৌশল অবলম্বন করতে হবে নগদ ব্যবস্থাপনার জন্য। এবার আসলো কাম্য নগদ, অর্থাৎ কি পরিমাণে নগদ অর্থ আমার হাতে অথবা ব্যাংকে রাখা উচিত তাকে আমরা নগদ কাম্য অর্থের পরিমাণ বলবো। নগদ অর্থে যাতে ঘাটতি না হয়, আবার নগদ অর্থ যাতে অলসভাবে পড়ে না থাকে, যেটা আমরা মিতব্যয়ী ফরমায়েশে শিখছিলাম, যে যাতে আমার বেশি মজুদ পণ্য না থাকে আবার কমও না থাকে, এখানেও তাই। তো অব্যবহৃত অর্থ আমরা কি করব, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারি, যেখান থেকে আমরা একটা মুনাফা অর্জন করতে পারি। তো যতটা সম্ভব আমরা চেষ্টা করব বিনিয়োগ করতে। আবার একই সাথে মাথায় রাখবো যে আমার যাতে রেগুলার খরচগুলো মেনটেনের টাকা হাতে থাকে। তো নগদ অর্থ কি পরিমাণে হাতে থাকবে ব্যাংকে রাখবো, বিক্রয়যোগ্য সিকিউরিটিজে বিনিয়োগ করব, তা নির্ভর করবে আমার সিকিউরিটিজ হতে প্রাপ্ত মুনাফা, অর্থাৎ আমি যদি শেয়ারে বিনিয়োগ করি শেয়ার থেকে আমাকে কত টাকা সুদ পাবো আমি বা মুনাফা পাবো সেটা, এবং লেনদেন খরচ, আমার যদি খরচ বেশি হয় সুদ যদি কম হয় সেক্ষেত্রে আমার খরচ করাই ভালো। আবার যদি দেখা যাচ্ছে না সুদ বেশি পাচ্ছি খরচের তুলনায়, তাহলে আমি বেশি খরচ কম করে আমি সুদে লাগাবো। যে কেউ আমাকে বললো ভাই 5% সুদ দিবে, দেখা যাচ্ছে খরচ হচ্ছে 6%, সেক্ষেত্রে আমি কি করব, ঠিক আছে আমার তো খরচ 6%, আমি ব্যাংকে রেখে লাভ কি, বা আমার সিকিউরিটিজ কিনে লাভ কি। তো আমাকে চিন্তা করতে হবে যে না 8% সুদ পাচ্ছি, আমার খরচ 6%, তখন আমি ওইখানে আমার 2% লাভ হবে, তো আমি তখন চেষ্টা করব সিকিউরিটিজ বা শেয়ারে বিনিয়োগ। তো এখন আমাদের কাম্য নগদের একটা ফর্মুলা আছে কিউ, যেটা আমরা মজুদ পণ্যে ইও কিউ ছিল, এটাও কিন্তু রুট ওভার দিয়েছিল। তো 2BT ডিভাইডেড বাই আই, কিউ মানে নগদ অর্থের নির্ণয় বা নগদ অর্থের পরিমাণ, বি প্রতিবারে নগদ রূপান্তর ব্যয়, অর্থাৎ নগদ রূপান্তরের জন্য যে টাকাটা খরচ করতে হয়, অর্থাৎ আমার চেক ভাঙানোর জন্য একটা ব্যাংকে খরচ দিতে হয়, অথবা যে শেয়ার বিক্রি করে টাকা আনার জন্য একটা শেয়ার বাবদ একটা খরচ আছে, এই ধরনের। টি টি মানে কি, আমাদের বহির্প্রবাহ, অর্থাৎ কত টাকা আমার খরচ হবে টোটাল। আই হলো সুদের হার, এটা দিয়ে আমরা নগদ কাম্যের পরিমাণ নির্ণয় করতে পারি। তো আমি যদি একটা অঙ্ক দেখি এখন, তো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসে বার্ষিক নগদ বহির্প্রবাহের পরিমাণ 30 লাখ টাকা, সিকিউরিটি বিক্রি করে নগদ অর্থের রূপান্তরের ব্যয় হবে 60 টাকা, এবং সিকিউরিটি হতে আয় আমাদের 12%। তো কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে হবে ফার্স্টে, 1 নম্বর কোশ্চেন। তো আমি লিখে ফেলবো নগদ বহিঃপ্রবাহ 30 লাখ, আমার রূপান্তর ব্যয় 60 টাকা, আমার আয় হবে 12%। 2 ইন্টু 60 ইন্টু 30 লাখ ডিভাইডেড বাই পার্সেন্টেজে আমার 12%। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমাকে
রাখতে হবে হচ্ছে কাম্য নগদ, অর্থাৎ আমাকে মিনিমাম নগদ রাখতে হবে 18,974। তো এই ক্ষেত্রেও যদি দশমিক আসে আমরা দশমিকের পর 2 ঘর রাখতে পারি, অথবা রাউন্ড আপ করে দিতে পারি, যে দশমিক উঠাই দিয়ে আমরা 5-এর বেশি হলে 1 বাড়াই দিব, 5-এর কম হলে দশমিক উঠায়ও দিতে পারি, কোনো সমস্যা নাই। এভাবে আমরা কাম্য নগদ বের করব। দেন গড় নগদের পরিমাণ, অর্থাৎ গড়ে কত টাকা থাকতে হবে, এটার জন্য কোনো ফর্মুলা লাগে না। বেসিক্যালি গড় আমরা এর আগেও করতে পারি নর্মালি ছোটবেলার মতন। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কিউ ডিভাইডেড বাই 2। অর্থাৎ নগদ অর্থ থাকতে হবে, আমার কিউ ছিল 18 লাখ সামথিং, 18,000, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ গড়ে আমার 9,487 টাকা লাগবে। দেন বলা হয়েছে যে সিকিউরিটিজ থেকে আয়ের হার 13%, অর্থাৎ 12%-এর জায়গায় যদি সেটা 13% হয় তাহলে আমার কাম্য নগদের পরিমাণ কত হবে। তো কিছুই না, জাস্ট এই ফর্মুলা ইউজ হবে, 12-র জায়গায় 13 হয়ে যাবে, 0.12-র জায়গায় 0.13। তো এটা করেও আমরা একইভাবে রাউন্ড আপ করে দিছি, দশমিকের পরে না রাখা 52,623 টাকা আমার নগদ কাম্য পরিমাণ। তো এই হলো আমাদের আজকের আলোচনা। আজকে জাস্ট খুব আমি, যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস এবং এই ম্যাথগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো বেশি বড় করব না লেকচারটা, অল্প জিনিসেই রাখবো। তো প্রথমত আমরা এসডব্লিউতে যদি যাই, নগদ প্রবাহের পরিমাণ 20 লাখ, সিকিউরিটিজ বিক্রি করে নবান্তর ব্যয় 90, সিকিউরিটিজ থেকে আয় হার 15%। তো আমরা প্রথমত কাম্য নগদের বাই করব, গড় নগদের পরিমাণ বের করব। দেন যদি 15-র জায়গায় 17 হয় কি হবে, যেটা আমি করছি সেই অঙ্ক। তারপর ডিবিসি কোম্পানি 60 লাখ টাকার প্রয়োজন, নগদ আবর্তন ব্যয় 5 বার, ন্যূনতম নগদ অর্থ প্রাপ্তির পরিমাণ কত হবে, এটা একটা, যেটা আমরা আগের প্রথম অঙ্কটায় ছিল। এবং নগদ আবর্তন যদি 12 বার হয়, ন্যূনতম মানে 5-এর জায়গায় 12 হইলে কি হবে। তো এই হলো আজকের আলোচনা, এবং আজকের আলোচনা থেকে আমাদের বাড়ির কাজ। তো সবাই এই বাড়ির কাজগুলো করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন বা ছবি তুলে দিয়ে দিবেন, এবং আশা করব সবাই লেকচারটি মনোযোগ সহকারে শুনবেন। ছোট লেকচার, একটু যাতে আপনারা 2-3 বার করে শুনে বুঝেন ব্যাপারগুলো, কখন কোন সূত্রটা ইউজ হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।